এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। তো এই চ্যাপ্টারে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে জনন। আচ্ছা, এই জননকে ইংরেজিতে কি বলে বলো তো? জননকে ইংরেজিতে বলা হয় রিপ্রোডাকশন। কি বলা হয়? রিপ্রোডাকশন। ঠিক আছে, জননকে ইংরেজিতে বলা হয় রিপ্রোডাকশন। তাহলে আজকে আমরা পড়ব জনন বা ইংলিশে যাকে বলা হয় রিপ্রোডাকশন। তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। এই যে জনন বা রিপ্রোডাকশনকে আমরা এক কথায় কি বলবো? জনন বা রিপ্রোডাকশনকে এক কথায় বলবো বংশ বিস্তার করা, অর্থাৎ একটি জীবের থেকে আবার নতুন জীবের সৃষ্টি হওয়া, দিয়ে বংশগত যে ধারা বা সূত্রটাকে বজায় রাখা। ঠিক আছে, কার মাধ্যমে? জীবদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। এটি হচ্ছে জনন বা রিপ্রোডাকশন, তাই তো? তো জনন আমাদের দেহে পরিপাক, শোষণ, শ্বসন ইত্যাদির মতো একটি অপরিহার্য প্রক্রিয়া নয়, কিন্তু জনন খুবই প্রয়োজন। যদি জনন বা রিপ্রোডাকশন যদি না ঘটে জীবেদের মধ্যে, তাহলে তার বিলোপ সেখানেই ঘটবে, অর্থাৎ তার অস্তিত্বের কোনো নিদর্শন থাকবে না পরবর্তী পর্যায়ে। তাহলে জননের সংজ্ঞাটা কি হবে? জননের সংজ্ঞাটা হচ্ছে, জনন একটি জৈবিক প্রক্রিয়া বা পদ্ধতি, তাই তো? তাহলে আমরা কি লিখব? যে জৈবিক পদ্ধতিতে জীব তার নিজস্ব সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি করে। কি বললাম? জীব তার নিজস্ব সত্তা। যদি মানুষ হয়, সেখান থেকে মানুষেরই সৃষ্টি হবে, তাই তো? নিশ্চয়ই মানুষের থেকে কুকুর, ছাগল, ভেড়া এগুলোর সৃষ্টি হবে না। মানুষের থেকে মানুষেরই জন্ম হবে, আবার গরুর থেকে গরুর জন্ম হবে, কুকুরের থেকে কুকুর জন্ম নেবে, এইভাবেই তো। এবং কি হবে? জীবদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তার অস্তিত্বটা টিকে থাকবে, তাকেই বলা হবে জনন বা রিপ্রোডাকশন। বুঝতে পেরেছ? তো জননের প্রয়োজনীয়তাটা কি? জননের প্রয়োজনীয়তা হচ্ছে, জননের মাধ্যমে জীবের অস্তিত্ব বজায় থাকে। 2 নম্বর, জননের মাধ্যমে জীবদেহের নিজস্ব সত্তা বজায় থাকে। 3 নম্বর, জননের মাধ্যমে ওই প্রজাতির জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে জননের প্রয়োজনীয়তা। ঠিক আছে, তো এই জননের তাহলে প্রকারভেদ করে নিই, তাই তো? জননকে আমরা যদি প্রকারভেদ করি, তাহলে জননকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি, তাই তো? কি কি ভাগে? প্রথমটি হচ্ছে অঙ্গজ জনন, দ্বিতীয় ভাগটি হচ্ছে অযৌন জনন, তৃতীয় ভাগটি হচ্ছে যৌন জনন। তো অঙ্গজ জননকে আমরা ইংরেজিতে কি নামে জানবো? অঙ্গজ জনন কথার ইংরেজি ভাষাটি হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে লিখে নিই, ভেজিটেটিভ
রিপ্রোডাকশন। অযৌন জনন কথার ইংরেজির ভাষাটা কি? অযৌন জননের ইংরেজি ভাষা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং যৌন জননের ইংরেজি কথাটা কি? যৌন জননকে ইংরেজিতে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। বুঝতে পেরেছো? তো প্রথমে আসছি অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই যে অঙ্গজ জনন প্রধানত পরিলক্ষিত হয় উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদের কলমের মাধ্যমে, তারপরে শাখা কলম, অনেক ভাগ রয়েছে। কোনো যদি পাতা যদি ছিঁড়ে যায়, সেই পাতার থেকে যখন নতুন করে চারা গাছের সৃষ্টি হয়, সেটাও এক ধরনের জনন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অঙ্গজ জনন, অর্থাৎ অঙ্গের থেকে যখন নতুনভাবে অপত্য জীবের সৃষ্টি হবে তখন তাকে বলা হবে অঙ্গজ জনন। এবারে আসছি অযৌন জনন। তো অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি? অযৌন জনন হচ্ছে কোনো জীবদেহ সরাসরিভাবে বিভাজিত হয়, বিভাজিত হয়ে যখন অপত্য জীবের সৃষ্টি করে, ঠিক আছে, তখন তাকে বলা হয় অযৌন জনন। তো এই অযৌন জনন অ্যামিবার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। অ্যামিবার ক্ষেত্রে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয়? দ্বিবিভাজন পদ্ধতিতে। ঠিক আছে, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন লক্ষ্য করা যায়, যেটিও এক প্রকার অযৌন জনন। মিউকরের ক্ষেত্রে রেণু উৎপাদিত হয়, যেটা একরকম অযৌন জনন পদ্ধতি। মশ এবং ফার্নের ক্ষেত্রেও রেণু উৎপাদন পদ্ধতিতে অযৌন জনন পদ্ধতিটা সম্পন্ন হয়। বুঝতে পারলে? তো এবারে আসবো যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। কি বললাম? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে, ঠিক আছে, নিষেক সম্পন্ন হয়। এর ফলে কি হয়? জাইগোট। এটি হচ্ছে যৌন জনন। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে যে পয়েন্টটি ডিসকাস করব সেটি হচ্ছে এই যে অযৌন জনন প্রক্রিয়াটা। ঠিক আছে, তোমাদের সিলেবাস অনুযায়ী অযৌন জনন প্রক্রিয়াটা তোমাদের সামনে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো তোমাদের সিলেবাস অনুযায়ী এখন অযৌন জননটাই পড়তে হবে। তো অযৌন জননটা কি আমি একটু আগেই বললাম, তাই না? তো অযৌন জননে কি হয়? অযৌন জননে পুরো দেহটা বিভাজিত হয়, অথবা রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জননটা কমপ্লিট হয়। তো এই অযৌন জননকে কয় ভাগে ভাগ করা যেতে পারে বলো তো? এই যে অযৌন জনন, একে মোট 5 ভাগে ভাগ করা যেতে পারে। সেগুলো কি কি? প্রথম হচ্ছে বিভাজন দশা, ঠিক আছে, বা বিভাজন পদ্ধতি। প্রথম কি হচ্ছে? বিভাজন পদ্ধতি। আচ্ছা, এই বিভাজন পদ্ধতিতে অ্যামিবা দ্বিবিভাজন এবং প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে এই অযৌন জননটা সম্পন্ন করে। তো অ্যামিবার ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়? অ্যামিবার ক্ষেত্রে লক্ষ্য করা যায় দ্বিবিভাজন পদ্ধতি। ঠিক আছে, অ্যামিবার ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়? দ্বিবিভাজন পদ্ধতি লক্ষ্য করা যায়। আচ্ছা, এবারে আসি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি পরিলক্ষিত হয়? প্লাজমোডিয়ামের ক্ষেত্রে
বহু বিভাজন পদ্ধতিটা লক্ষ্য করা যায়। প্লাজমোডিয়ামের বহু বিভাজনটা কি? প্লাজমোডিয়াম সাইজন দশায় এই বহু বিভাজনটা সম্পন্ন করে। এই দশায় কি হয়? কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হয়, ঠিক আছে? একে বলা হয় মেরোজয়েট। তো এই যে মেরোজয়েট কোষগুলি সমন্বিত যে পুরো কোষটা, তাকে বলা হয় সাইজোগনি। এরপর এই সাইজোগনি অর্থাৎ কোষটা বিদীর্ণ হয় এবং মেরোজয়েটগুলো বাইরে বেরিয়ে যায় এবং অপত্য প্লাজমোডিয়ামের সৃষ্টি করে। এটি হচ্ছে প্লাজমোডিয়ামের বিভাজন পদ্ধতি বা বহু বিভাজন যাকে বলা হয়। এরপরে আসছি কোরোদগম। কোরোদগম এটিকে ইংরেজিতে বলা হয় বার্ডিং, ঠিক আছে? ইস্টরা কেবলমাত্র এই কোরোদগম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, ঠিক আছে? তো কোরোদগম পদ্ধতিতে কারা জনন সম্পন্ন করে অযৌন জনন? সেটা হচ্ছে ইস্ট। বুঝতে পেরেছো? এরপরে আসছি খন্ডী ভবন। এই খন্ডী ভবন পদ্ধতিটা পরিলক্ষিত হয় স্পাইরোগাইডার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এই স্পাইরোগাইডার ক্ষেত্রে এই যে খন্ডী ভবন পদ্ধতিটা পরিলক্ষিত হয়, অর্থাৎ স্পাইরোগাইডার স্থানে স্থানে ভেঙে যায় বা যে কোনোভাবেই ভেঙে গিয়ে সেই ভাঙা স্থান থেকেই পুনরায় নতুন অপত্য স্পাইরোগাইডার সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? রেণু উৎপাদন। তো রেণু উৎপাদন কারা করে? মস, ফার্ন, মিউকর, তাই তো? এরা রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জননটা সম্পন্ন করে। তাহলে কারা বললাম? তাহলে রেণু উৎপাদনের মাধ্যমে এরা অযৌন জননটা সম্পন্ন করে। এরপরে আসছি খন্ডী ভবন। খন্ডী ভবন পদ্ধতিতে কোন প্রাণী অযৌন জনন সম্পন্ন করে বলতো? প্ল্যানেরিয়া। এই প্ল্যানেরিয়া খন্ডী ভবন পদ্ধতিতে অযৌন জননটা সম্পন্ন করে। এছাড়া তোমরা দেখবে কেঁচো, জোঁক এগুলোর যে স্থানে কাটা পড়ে সেই জায়গার থেকে পুনরায় জোঁকের সৃষ্টি হয়। কেঁচোর যে স্থানে কাটা পড়ে সেখান থেকে আবার পুনরায় কেঁচোর সৃষ্টি হয়। তাহলে এদেরই খন্ডী ভবনটা পরিলক্ষিত হয়। তাহলে বুঝতে পারলে যে অযৌন জননটা ব্যাপারটা, যে অযৌন জনন কি, অযৌন জননের প্রকারভেদ কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়, এইটুকু জানলেই হবে। তাহলে তোমাদেরকে জননের ইন্ট্রোডাকশন সহ অযৌন জনন পুরোটাই এখানেই কমপ্লিট করছি, তোমাদের যা সিলেবাসে রয়েছে। আর বাকি যে জননের বাকি পার্টটা পরের ক্লাসে আমি কভার করা যাবে না, যদিও আরো দুটো ক্লাস লাগবে। পরের ক্লাসে আরো কিছুটা কভার করব। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটিকে চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।